সারা বিশ্বের মানুষের কাছে বিষয়গুলো তুলে ধরা, বাংলাদেশের অবস্থানকে আরও পরিষ্কার করা, ভারতীয় মিডিয়াগুলো যেভাবে প্রোপাগান্ডা করছে তার বিপরীতে আসলে সেই ধরনের প্রোপাগান্ডা বা এক ধরনের প্রচারণা চালানোর যে সক্ষমতা সেটি আমরা পিছিয়ে আছি কিনা আপনি কি মনে হয়? না, আপনাকে আমি বলি, শুরুতে আমি বলেছিলাম ভারতের মিডিয়া যদি বাংলাদেশ সম্বন্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করে সেটা আমাদের দেশের জন্য ভালো নয়। আবার আমরা যদি ভারত সম্বন্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করে আমাদের মিডিয়া, সেটা ভারতের জন্য ভালো হবে না। দেখুন, হ্যাঁ, আপনি আজকে আগ্রাসন বিরোধী লং মার্চ আপনি দেখেন, বিশ্বনন্দিত নেতা ডক্টর ইউনূস বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ইউরোপ ইউনিয়নভুক্ত ২৭টি না ১৯টি দেশের রাষ্ট্রদূতের সমাবেশ এখানে করেছেন। এর পূর্বে কী হতো জানেন? এরকম কোনো সমস্যা এদের কাছে জানাতে হলে দিল্লিতে মিটিং করতে হতো। ওনার দ্বারাই সম্ভব, উনি এই প্রথম করেছেন। আমি আশা করি উনি এদেরকে বলেছেন, এটা একটা বড় বিজয়। এটাই তো ভারতে, এবং বলেছেন আপনি আমাদের অনেক এম্বাসি বাংলাদেশে নাই, ভিসার জন্য ভারতে যেতে উনি বলছে আপনি ভারতে এম্বাসি খোলেন। একমাত্র ডক্টর ইউনূসের দ্বারাই সম্ভব, সেটা করেছেন। আসেন, আপনার এই একটা ভালো কথা বলেছেন, এই যে সাংস্কৃতিক আগ্রাসন, এগুলো আগ্রাসন ভারতের বাণিজ্যের আগ্রাসন, বাণিজ্য, অবশ্যই বাণিজ্য সব কিছুই। এটা প্রতিহত করার জন্য সর্বপ্রথম যা দরকার ইউনূস সাহেব সেটা ডাক দিয়েছেন, জাতীয় ঐক্য ডাক দিয়েছেন। আমরা এখানে তিন মতের লোক। জাতীয় প্রশ্নে দেশের স্বাধীনতা সর্বপ্রথম প্রশ্নে ঐক্যবদ্ধ প্রথম ডক্টর ইউনূস করেছেন। একমত ফেসিস্ট পরাশক্তি এবং তাদের সাথে কয়েকটি দল ব্যতীত সবাই বলেছে আমাদের মত ও পথের পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য আমরা ঐক্যবদ্ধ, সবাই অঙ্গীকারবদ্ধ হয়েছে। এটা তো সবচেয়ে বিরোধী। এই আপনি বলেছেন যে অঙ্গ সংগঠন করলো কেন বা সহযোগী সংগঠন করলো না, এটাই তো বড় কথা। সকল রাজনৈতিক দল বলে এসেছে অঙ্গ সংগঠন কালকে শিবির করতে পারে, জাতীয় মধ্যে ছাত্র সমাজ করতে পারে, কিন্তু এটা তাদের তো আলাদা গঠন, আলাদা কর্মসূচি আছে, সেটা ঐক্যবদ্ধ উনি করেছে। রাজনৈতিক দলরা বলে এসেছে এর বিরুদ্ধে আমরা আছি, ঐক্যবদ্ধ থাকবো। এর চেয়ে বড় প্রতিবাদ নাই। আপনারা একটা জিনিস দেখেন, ভারত বিরোধী কেন হলো এরকম? জি, আপনার যারা ফেসিস্ট বলেছে স্বামী স্ত্রী সম্পর্ক ভারতের সাথে, কতগুলো মন্তব্য আপনাকে তুলে দেন দিকে। দিল্লিকে বলে এসেছি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। ক্ষমতার মালিককে দিল্লি, ক্ষমতার মালিক দিল্লি না, এই রাষ্ট্রের মালিককে দেশের জনগণ বলে এসেছে না? এটা জনগণ ভালোভাবে নিয়েছে। আমি একটা ভোটের মাধ্যমে এই ক্ষমতা কার কাছে যাবে সেটা নির্ভর করে। তো তুমি কে? তারপর বলেছে দিল্লি আছে, আমরা আছি। প্রধানমন্ত্রী, ফেসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিল্লিকে যা দিয়েছি কোনোদিন বলবে না। তুমি দিল্লির কাছ থেকে কি এনেছো বলেন? কি ট্রানজিট, উনি বললেন এই ট্রানজিটের নামে কি কত টাকা আমাদের আসে বলেন? কাভার্ড ভ্যান যাবে, ট্রেন যাবে, সেখানে আপনি ট্রেনের মধ্যে ফ্যান্সিলিট যাচ্ছে, অস্ত্র যাচ্ছে, আপনি জিজ্ঞাসা করতে পারবেন? আমার স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে যাবে, আমি জিজ্ঞাসা করতে পারবো না? এই কারণেই ভারতকে এই বোধগম্য হতে হবে। আমি আপনার কথা, ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু ছিল না। রং আর রাইট আমি আমি প্রায়শই বলি ছিল না, বলে স্বাধীনতার যুদ্ধ। নো, ভারত তো বাংলাদেশে স্বাধীন করে না, ভারত পাকিস্তানকে ভাগ করেছে। ভারত পাকিস্তানকে ভাগ করেছে। ইন্দিরা গান্ধীর শাসন আমলে তার সফলতা 3টা জিনিস বলা হয়, ইতিহাসে আছে। পাকিস্তানকে ভাগ করা, নকশাল দমন করা, সিকিমকে তাদের অঙ্গরাজ্যে পরিণত করা। ইন্দিরা গান্ধীর শাসন আমলে 3টা সফলতা ধরা হয়, অন্যতম এই 3টে, তার মধ্যে বাংলাদেশের পাকিস্তানকে ভাগ করা। এবং আপনার দেখেন তো ইন্ডিয়ার কোনো আচরণে আমরা এই বর্ডারে ক্লিন করবেন, আমরা লেমন চষবো, আমরা বসে থাকবো? কেউ থাকবো? আমরা আমাদের পোড়াবেন, আমরা আপনারা পড়তে পারবো না? কিন্তু সীমান্ত হত্যাকাণ্ড তো থামছে না, হচ্ছে তো একটা না। এই তো এই সীমান্ত হত্যা, এই যে লয়ার সাহেব যে কথাটা বলেন, সীমান্তে যদি অপরাধ হয় সেটা প্রচলিত আইনে আপনি বিচার করেন, আপনি হত্যা করবেন, ফেলানির লাশ ঝুলিয়ে রাখবেন, এটা এদেশের 18 কোটি মানুষের হৃদয়কে আঘাত করেছে। ভারতকে এখানে বুঝতে হবে। আর একটা দিন আমি আপনাকে বলে দেই, ভারত যদি মনে করে এটা ছোট্ট রেস, আপনি দেখবেন গাড়ি পিছিয়ে লেখা আমাকে মারবেন না লেখা থাকে, আমি ছোট আমাকে মারবেন না। কিন্তু আমি বলে দিই, আপনার মনে আছে
বর্ডারে একটা যুদ্ধ হয়েছিল, আমাদের বিডিআর ভারতের বিএসএফকে মেরে তছনছ করে দিয়েছিল, রৌমারী এবং পাদুয়াতে 11 সালে। তছনছ করে দিয়েছিল, পারে নাই। কারণ কি? মনোবল, ইমানই জোর বাংলাদেশের। আমরা দেলোয়ার হোসেন সাইদি মারা গেছে, তার একটা ইউটিউবে তারা একটা ওয়াজ শুনতেছিলাম, তিনি বলেছেন ভারত ভৌগোলিকভাবে বিরাট রাষ্ট্র, সামরিকভাবে বিরাট রাষ্ট্র, মুসলমানদের একটা বড় অস্ত্র কি জানেন? ইমানি জোর। ইমানি জোর। যদি এই ইমানি জোর না থাকলে 71 সনে আপনি কী নিয়ে যুদ্ধ করলেন বলেন? 71 সনে আপনি কী নিয়ে যুদ্ধ করলেন? আপনি বিজয় লাভ করেছেন না? জনগণের সমর্থন। আপনার এই 5 আগস্ট বিপ্লব আর্মি ফ্যাসিস্টের পক্ষে, অ্যাডমিন কার্ডার ফ্যাসিস্টের পক্ষে, জুডিশিয়াল ফ্যাসিস্ট, পুলিশ ফ্যাসিস্টের, অল সরকারের প্রশাসনের সকল যন্ত্র ফ্যাসিস্টের পক্ষে কেন টিকে থাকতে পারে নাই? জনগণ ঐক্যবদ্ধ ছিল। জনগণ ঐক্যবদ্ধ ওনাকে বাধ্য করেছে গণভবনে বিদায় করা, এবং লাস্টে বলেছে তোমার মাত্র আর 20 মিনিট 40 মিনিট সময় আছে, না গেলে কি হতে দেশে? উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের মতো এত বড় একটা দীর্ঘদিনের দলের প্রধান শেখ মুজিবের কন্যা, শুধু সে নয়, তার দল সকল এমপি, 300 350 এমপি, মন্ত্রী, আমলা, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বাইতুল মোকারের ইমাম খতিব সাহেব, তিনি খতিব সাহেব, না, স্কুলের কলেজের প্রিন্সিপাল পালিয়ে যেতে হয়েছে। কারণ কি? জনগণের যদি আপনার না বোঝেন, জনগণের মনের চাহিদা যদি আপনি না করতে পারেন, তাকে এই পরিণাম এটা নিতে হয়। কোনো দরকার ছিল না দেশে। সুতরাং ভারতকে বুঝতে হবে, ভারতকে বুঝতে হবে এদেশে নিরস্ত্র মানুষ এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছে কারা? র্যাব, আর্মি কারফিউ দিয়েছেন না? পেরেছে। কারণ কি? জনগণের জোয়ারের কাছে, জনগণের ইমানি জোরের কাছে এই অস্ত্র কামান কিচ্ছু না। যে আমাদের যে সিভিল সোসাইটি, সংস্কৃত কর্মী যারা আছেন, সেখান থেকে যে একটা কণ্ঠকে সোচ্চার করা, সেখানে কিন্তু আমরা সেভাবে দেখছি না এই আগ্রাসনকে প্রতিহত করার ক্ষেত্রে। আপনারা দেখুন, তার আগে একটা কথা বলি, এই তো 9 ডিসেম্বর গেল, আপনার বিশ্বজিতের কথা মনে আছে? নির্মমভাবে তাকে হত্যা করা হলো। কারা? ছাত্রলীগ নামের নামধারীরা। আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, আমাকে এত ব্যথিত করেছে, আমি একটা জায়গায় ডিসিশন নিলাম রাজনীতি ছেড়ে দেব। এত নির্মম হতে পারে কেন? আমি তো নেতৃত্ব দিচ্ছি শত শত হাজার হাজার ছেলে মেয়েদের। সেটা বলতেছিল আমি হিন্দু, তারপর সে রেহাই পায়নি। কিভাবে মারা গেল? ভারত কি সেদিন একটা কথা বলছে? মিডিয়া বলছে, তখন বলছে সংখ্যালঘুর উপর অত্যাচার বলেছে। বলেন, এদেশে মানুষ ভারত বিরোধী হবে না কেন? ওয়াই নট? তাদের আচরণের কারণে। গুজরাটে এই মোদি যখন গুজরাটের চিফ মিনিস্টার ছিল, মুখ্যমন্ত্রী ছিল, গুজরাটে মুসলমান পুড়িয়ে শত শত মুসলমান পুড়িয়ে আমেরিকা তাকে ব্ল্যাক লিস্ট করেছিল। সেদিন বাংলাদেশে আমরা কি ইন্ডিয়ার হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিলাম? এই তো সেদিন দুর্গাপূজা গেল, কি বলা হয়েছিল বলেন তো? বাংলাদেশে একটি মণ্ডপ ভেঙেছে বলেন? হ্যাঁ, ভাঙে নাই। এই দেশ একটা সম্প্রদায়ের সম্পৃক্তির দেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্ট মিলে পৃথিবীর কোনো রাষ্ট্রে এই মানসিকতা নাই। এবং ভারতের উস্কানিতে ভারত চেয়েছিল এদেশে হিন্দু সম্প্রদায় মানুষের উপর অত্যাচার নির্যাতন করে দেখাতে যে বাংলাদেশের মৌলবাদীদের উত্থান হয়েছে। তাদের আশা গুরিবালি হলো। তারা যে আশায় শোকে রয়েছে, সেটা এদেশে ফ্যাসিস্টদের পুনর্বাসন করা। এটা আর হবে না। যত বেশি করতে যাবে ভারত এদেশের জনগণের কাছে আনপপুলার হবে এবং এদেশের মানুষ ভারত বিদ্বেষী হবে। আর যে কথাটি বলেছেন, এদেশের বহুত লোক আছে ভারতের পদলেহন করে, দালাল। সোজা কথা, সোজা বাংলায় বললাম, বাড়ি কথা বললাম না। এই দালাল, এজেন্ট, এরা এই দেশের থেকে ওদিকে তাদের প্রেম বেশি। এরা আর এদেশে এটা দেয়া আর মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না। সর্বপ্রথম আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এখানে আঘাত হলে সে ভারত বলেন, পাকিস্তান বলেন, চীন বলেন, আমাদের শেষ বিন্দু রক্ত দিয়ে আমরা এটা প্রতিহত করব। এবং আমি মনে করি ডক্টর ইউনূস এই হৃদয়ের, ওনার এই বয়সের জীবন সায়ান্নে উনি মাথা উঁচু করে মৃত্যুর মুখোমুখি হবে, তাও ভারতের কাছে মাথা নত করবে না, এটা আমার বিশ্বাস। কারণ ওনার ভোটের ক্ষমতা লোভ নাই, উনি বিনা ভোটে ক্ষমতা থাকতে চায় না, এবং উনি একমাত্র ব্যক্তি
এই ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে এই জাতিকে ডাকলে সব ঐক্যবদ্ধ থাকবে।